নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বড় পাপ্পু ছোট পাপ্পু বলে একদম সরাসরি আক্রমণ করলেন হেমন্ত বিশ্ব শর্মা ভোটের ঠিক 4 দিন আগে। অর্থাৎ আসামে আপনারা জানেন একটাই ফেজে ইলেকশন হবে এবং সেটা 9 এপ্রিল। এবং সেই 9 এপ্রিলের ঠিক আগে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মার মুখ থেকে যে ধরনের ভাষা আমরা শুনতে পেলাম সেটা অবশ্যই অবাক করে। তার কারণ একজন মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, এবং অবশ্যই এখনো পর্যন্ত যদি আসামের মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষা প্রয়োগ করেন, তার নিজের সরকার কি কি করেছে, সেই সরকারের কাজের ভিত্তিতে ভোট চাইতে কেন পারছেন না হেমন্ত বিশ্ব শর্মা, এই প্রশ্ন তো এই মুহূর্তে উঠবেই। যদি বিরোধীদের পক্ষ থেকে এই ধরনের কথা উঠত বা এই ধরনের অ্যাটাকিং মোড পাওয়া যেত, সেটাকে খুব স্বাভাবিক হিসাবেই ধরা হয় যে অবশ্যই বিরোধীরা এই ধরনের কথা বলতে পারেন। কিন্তু অবশ্যই এই মুহূর্তে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী যখন এই ধরনের কথা বলছেন যে বড় পাপ্পু যদি হয় রাহুল গান্ধী, এবং তাকে মক করেই বলছেন, পাপ্পু বলতে বাড়ির কোনো ছোট বাচ্চা সেই হিসাবে তিনি বলছেন, এবং বলছেন যে বড় পাপ্পু যদি হয় রাহুল গান্ধী, তাহলে ছোট পাপ্পু রয়েছেন আসামে গৌরব গগৈ। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে গৌরব গগৈ যেহেতু তরুণ গগৈয়ের ছেলে এবং তিনিও একটা ফ্যামিলির লেগাসি নিয়ে এসেছেন, নেতা হয়েছেন, সেই জায়গা থেকে রাহুল গান্ধীর সঙ্গে তাকে তুলনা করা এবং তারা কেউ নেতা হওয়ার যোগ্য নয়, সেই জায়গাটা কোথাও গিয়ে সরাসরি বুঝিয়ে দেওয়া, এটাই কি এই মুহূর্তে রাজনীতির একটা আঙিনা? এর আগেও আপনাদেরকে মনে করিয়ে দিই যে একদম সরাসরি আপনারা দেখেছিলেন যে এখন নরেন্দ্র মোদী এসেছিলেন, তখনও কিন্তু একই কথা তিনি বলেছিলেন, একদম সরাসরি রাহুল গান্ধীকে অ্যাটাক করে। কিন্তু প্রশ্ন এখন এইখানে উল্টো দিকে দাঁড়িয়ে রাহুল গান্ধী কিভাবে সম্পূর্ণ বিষয়টাকে ট্যাকেল করছেন। তিনি গিয়েছিলেন আসামে ভোট প্রচার করতে এবং তিনি যে কথাটা বলেছেন যে আসামে যখন কংগ্রেস সরকার তৈরি হবে তখন কোনো মতেই এই মুহূর্তে এই হেমন্ত বিশ্ব শর্মা ছাড়া পাবেন না। তিনি যেখানেই থাকুন না কেন তাকে ধরে নিয়ে এসে আমরা জেলে পুরবো তার স্ক্যাম গুলো করার জন্য। এবং অবশ্যই এই মুহূর্তে সামগ্রিকভাবে রাহুল গান্ধীর কথাটা কিন্তু গুরুত্ব এই মুহূর্তে পাচ্ছে, তার কারণ হেমন্ত বিশ্ব শর্মা আগে খাঁটি কংগ্রেসী ছিলেন। जो चीफ मिनिस्टर है ये हिंदुस्तान के सबसे भ्रष्ट चीफ मिनिस्टर हैं। ये और इनका परिवार करप्शन में नंबर 1 है और इसको हम चीफ मिनिस्टरशिप से हटाकर इसके खिलाफ पूरी की पूरी कार्रवाई करेंगे। और आप देखना, आज नहीं तो कल ये छाती फैला के घूमकर बोलता रहता है, इसके मुंह से चू तक आवाज नहीं निकलेगी। ये होगा, लिख के ले लो। তরুণ গগৈয়ের মিনিস্ট্রিটা অন্যতম একটা মিনিস্ট্রি সামলাতেন এই হেমন্ত বিশ্ব শর্মা। তার পরবর্তীতে তিনি বিজেপিতে যান এবং বিজেপিতে যাওয়ার পরবর্তীতে তার সমস্ত দোষ সমস্ত কিছু মাফ করে দেন এই মুহূর্তে আমরা দেখতে পাই ভারতীয় জনতা পার্টি। এবং গত 5 বছর সরকার চালানোর পরে এখন সম্পূর্ণ ওয়াশিং মেশিন ওয়াশড হয়ে গিয়েছেন এবং তিনি অন্যতম একজন জনপ্রিয় নেতা। এবং যোগী আদিত্যনাথ ঠিক যেভাবে হিন্দুত্ববাদী রাজনীতিটার মাধ্যমে একদম পলিটিক্সটা করেন, ঠিক সেই পলিটিক্সটাই করতে চাইছেন হেমন্ত বিশ্ব শর্মা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধীর যে বক্তব্যটা সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং অবশ্যই তার সঙ্গে এই সামগ্রিক ঘটনায় এই যে একদম পাপ্পু পাপ্পু করে বলেছেন রাহুল গান্ধীকে এবং গৌরব গগৈকে হেমন্ত বিশ্ব শর্মা, সেটা নিয়ে কংগ্রেসও তাদের একহাত নিয়েছে। পবন খেরা কি বক্তব্য রেখেছেন সামগ্রিক ঘটনায়, তিনি বলছেন, since হেমন্ত বিশ্ব শর্মা believes he is above the law, he should remember a natural law, the higher you stand the harder you fall। অর্থাৎ যতই তুমি উপরে উঠছো তত জোরে তুমি নিচে পড়বে। আবার একদম সরাসরি সেই জায়গাটা মনে করিয়ে দিচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মাকে পবন খেরা কংগ্রেসের পক্ষ থেকে। এবং তিনি বলছেন, ফ্রম সিএমস রেসিডেন্স টু তিহার দ্যাট উইল অনলি বি দ্য বিগিনিং। অর্থাৎ তিনি সরাসরি কিন্তু হুমকি দিয়েছেন পবন খেরা। এবং আপনাদেরকে মনে করিয়ে দিই যে এই সামগ্রিক ঘটনা নিয়ে একদম নরেন্দ্র মোদী যখন এসেছিলেন তখন তিনি কি বলেছিলেন, তখন তিনি সম্পূর্ণ কংগ্রেসের সরকার চলাকালীন কি হয়েছিল, সেই সময় কিভাবে বিল নিয়ে আসা হচ্ছিল, সম্পূর্ণ মুসলিম সরকার, মাওবাদী সরকার ইত্যাদি বলে কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন। এবং একই পদ্ধতিতে হেমন্ত বিশ্ব শর্মা তিনি বললেন যে আমাকে জেলে পূর্বে এরকম সাধ্য রাহুল গান্ধী কেন, রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী তিনি যদি আসেন, তার ঠাকুমা ইন্দিরা গান্ধী যদি আসেন তাহলেও পারবেন। অর্থাৎ
রাহুল গান্ধীকে অ্যাটাক করা সেটা একটা প্রেক্ষিত, কিন্তু তার যে মৃত বাবা, মৃত ঠাকুমা, যারা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাদেরকে টেনে এনে এইভাবে অ্যাটাক করতে হচ্ছে কেন এই মুহূর্তে? এই প্রশ্ন তো এই মুহূর্তে উঠবেই। এবং অবশ্যই এই সামগ্রিক ঘটনায় কিন্তু এই মুহূর্তে আসামের যে পলিটিক্সটা, সেটা অনেকটা বেশি চেপে যাচ্ছে। অর্থাৎ আসামের যে আভ্যন্তরীণ সমস্যাগুলো, ওকে বলছে, ওকে বলছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসামবাসী সম্পূর্ণভাবে বেশ খানিকটা হতচকিত এই মুহূর্তে। তেমনই কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এবং অবশ্যই আপনাদেরকে দেখাবো যে প্রিয়াঙ্কা গান্ধী তিনি কি বলেছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী একদম সরাসরি বলেছিলেন, নরেন্দ্র মোদী ঠিক যেমন ভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে কম্প্রোমাইজ, ঠিক তেমন ভাবেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি নরেন্দ্র মোদীর কাছে কম্প্রোমাইজ। দুজনেই গোলাম, আসলে ডবল গোলামের সরকার চলছে। सिर्फ आपके लिए तब काम करते हैं जब उसमें उनका कुछ फायदा दिखता है, और दोनों चाहते हैं कि डरा कर धमका कर इस देश की जनता पर राज करे। यह इस देश की परंपरा नहीं रही है। आजादी की लड़ाई थी, आपकी स्वतंत्रता की लड़ाई थी। डर और भय के लिए लड़ नहीं रहे थे, हम उसके खिलाफ लड़ रहे थे, और आज भी यही हमारी लड़ाई है। आज भी हम चाहते हैं कि असम में एक ऐसी सरकार बने जो आपको डराए नहीं, आपको धमकाए नहीं, आपसे स्वार्थ नहीं साधे, आपकी सेवा करे, आपके लिए ईमानदारी से काम करे, आपकी संस्कृति, आपकी सभ्यता को आगे बढ़ाए और मजबूत बनाए। इन्होंने डबल इंजन की सरकार कहा था कि नहीं? पिछले चुनाव में मोदी जी आते थे, कहते थे हम डबल इंजन की सरकार चलाएंगे, लेकिन इन्होंने डबल गुलामी की सरकार चलाई है। मोदी जी अमेरिका के गुलाम बन गए हैं, और उनकी नीतियों की वजह से आज पूरा देश संकट में है, और हेमंतो जी मोदी जी के गुलाम हैं, और ऊपर से ये चाहते हैं कि ये डबल गुलामी की सरकार इस असम के सुंदर प्रदेश और स्वाभिमानी प्रदेश की जनता को गुलाम बना दे, दबा कर रखे। आप सर उठाओ अपना, सीना तानो अपना, और मन बनाओ। কিন্তু এই সামগ্রিক জিনিসগুলো যেভাবে ঘটছে সেগুলো খুব একটা কি শোচনীয় একটা অবস্থা তৈরি করছে না? অর্থাৎ আসামের পলিটিক্সটাকে, আসামের উন্নয়ন কে করছে কে করেনি, আগের সরকার কতটা উন্নয়ন করেনি, পরের সরকার কতটা উন্নয়ন করেছে, এই মার্কশিটের উপর বেস করে হওয়া উচিত নয়, নাকি পার্সোনাল অ্যাটাক সেটাই একমাত্র নির্বাচনে লড়াই করবার জন্য একটা প্রেক্ষিত হয়ে দাঁড়াবে এবং সেটার ভিত্তিতেই ভোট হবে? আপনারা যারা আসাম থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন কে জিততে পারে, কার জেতার প্রবাবিলিটি বেশি, এবং ভোট যদি হয় এই মুহূর্তে কিসের ভিত্তিতে ভোটটা হবে, এই বিষয়গুলো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। अमित शाह और हेमंतो जी ने मिलकर यहां पे एटीएम बना रखी है। आपकी जमीन की एटीएम, जितनी भी जमीन इनको चाहिए ये ले लेते हैं। ये जो अभी मैंने पढ़ा, अदानी का 18,000 बीघा, अंबानी का 13,000 बीघा, अदानी का 6,000 बीघा थर्मल प्रोजेक्ट के लिए, पावर स्टोरेज के लिए 1400 बीघा, रामदेव का 60,000 बीघा। क्या सोचते हो आप, ये फ्री में दिया है इन्होंने? ये फ्री में थोड़ी दिया है, ये भ्रष्टाचार है। ये आपकी जमीन आपसे लेकर इन लोगों को दे रहे हैं, और ये लोग इनको दबाकर पैसा दे रहे हैं जो ये राजनीति में यूज करते हैं।